এবং আমার মনে হয় খুব শীঘ্রই বড় রকমের মন মানসিকতার পরিবর্তন হবে। তখন আওয়ামী লীগের জন্য এটা সুখবর হবে বলে বিশ্বাস করি। এবং দেশকে বাঁচাতে হলে ইউনূসের বিদায় এবং লজ্জিতভাবে বিদায় অত্যন্ত প্রয়োজন। ইউনূস সাহেব আপনার খুব লোভী লোক, খুব স্বার্থপর লোক। এক এমডির চাকরি রাখার জন্য দুনিয়া তুলপার করেছেন, আর প্রধান উপদেষ্টার এই চাকরি উনি রাখার জন্য কি না করতে পারেন কে আল্লাহ জানে। এখন এই চাকরিটা রাখতে গেলে একটি পথ হচ্ছে গিয়ে, যদি বিএনপি জামাতের সাথে সমঝোতা করে একটা দেন দরবার করে একটা ব্যবস্থা করেন, তাহলে ওনাকে হয়তো চাকরিতে প্রেসিডেন্ট হিসেবে রাখবে। অন্যটা হচ্ছে, এরা যদি দেন দরবার সহজ না হয়, তাহলে তার একটা পথ, সেটা হচ্ছে এই মায়ানমার রোহিঙ্গাদের দিয়ে একটা যদি প্রক্সি যুদ্ধ চালাতে পারে। কারণ তিনি দেখেছেন ইউক্রেনে জেলেনস্কি প্রক্সি যুদ্ধ শুরু করে দিনের পর দিন, বছরের পর বছর সে রাষ্ট্রপতি হয়ে আছে। বাংলাদেশ ভূখণ্ডে যদি কোনো প্রক্সি যুদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু তেনারা আর এই নির্বাচন সব বানচাল করে দিতে পারেন। সেটা একটা মতলব থাকতে পারে, হু নোজ, উই ডোন্ট নো। ওনার বুদ্ধি তো, উনি খুব স্মার্ট লোক এবং সব জায়গাতে তো জালিয়াতি করে বেড়ান। সুতরাং এই সব ব্যাপারে কি করবেন এক আল্লাহ জানে। আমি প্রায় দেশে 8.5 মাস আপনার বন্দি জীবনে ছিলাম, তারপরে এইখানে এসে যাযাবরের মতো আছি। আমি এইখানে আসার সময়ই 10ই জুলাইয়ে আমি একটা আপনার রিপোর্ট তৈরি করি, গেল 1 বছরে 10 মাসে বাংলাদেশে কি হয়েছে তার উপর একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করি। আমি সেইগুলো কিছু লোকরে, আমার পুরনো বন্ধু বান্ধব, ইউএন এর লোকজন, এদের যখন দিলাম, তারা তখন তাজ্জুব। তারা বলে যে তোমাদের দেশে এইসব হচ্ছে, আমরা তো এইসব কিছুই জানি না। আর তুমি যে বয়ানটা দিয়েছো সম্পূর্ণ উল্টো। কারণ তোমাদের এই প্রফেসর ইউনূস, তোমাদের হিরো, তোমাদের ব্যাংকার টু দ্য পুয়ার, এত ভালো লোক, তোমরাই বলো সারা জীবন যে ভালো, আর তুমি এখন বলছো যে ওনার অপশাসন, ওনার বিচারের নামে প্রহসন, এইগুলো তো তারা সহজে প্রথম দিকে মানতেই পারে নাই। কিন্তু তারপরে আমার এক খুব ঘনিষ্ঠ এক বন্ধু বললেন যে তোমাদের সম্পর্কে তো কোনো তথ্য আমি বিদেশি মিডিয়াতে দেখি না। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী পরপর 3টা ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউ দেওয়ার পরে পশ্চিমা এই মিডিয়া কিছুটা সেইগুলো সংগ্রহ করতে ইন্টারেস্ট শুরু করলো। আর এরপর থেকে এদের চিন্তা ভাবনায় একটা যুগান্তকারী পরিবর্তন আসছে। তারা এখন বুঝছে যে বাংলাদেশে সংস্কারের নামে ভালো কাজ হচ্ছে না, সংস্কার নামে দেশ ধ্বংস হচ্ছে, আর এই বিচারের নামে প্রহসন হচ্ছে। এগুলো এতদিন আর টের পায়নি। আর এদেশের লোক গণতন্ত্রে বিশ্বাস করে, আপনার সুন্দর সুশাসনে বিশ্বাস করে। তারা মনে করেছিল যে উনি সংস্কার করে বিরাট অভাবনীয় সাফল্য বাংলাদেশে নিয়ে আসবেন। কিন্তু এখন কিছুটা পরিবর্তন শুরু হয়েছে। আমি যদিও দেরিতে শুরু হয়েছে, তবে ইনশাল্লাহ আমার মনে হয় যে যেহেতু তাদের এই বাংলাদেশ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে একটা ভালো ধারণা আছে, আমেরিকায় বিশেষ করে শেখ হাসিনা সম্পর্কে ভালো ধারণা, যে শেখ হাসিনা ইজ দি আপনার বিল্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশকে উন্নত পর্যায়ে নিয়ে গেছে, তার ইকোনমিক অর্জনগুলো নো ওয়ান ক্যান ম্যাচ, এগুলো তাদের ধারণা আছে। ইউনূস সাহেবের এই বয়ান প্রথম দিকে ওরা বিশ্বাস করেছে, এখন কিন্তু সন্দেহ শুরু হয়েছে। যদি দেখেন শেখ হাসিনার আপনার বিদায়ের পরে অনেক মাস আপনার আওয়ামী লীগতে কোনো ধরনের তৎপরতা চালানো হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত ট্রাম্প প্রশাসনের বড় পরিবর্তন হয়। উনি আসার পরে সেই মিডল ইস্টে, সেই ইউক্রেনে, এইসব নিয়ে তিনি অসম্ভব ব্যস্ত। বাংলাদেশে ওনার কোনো আর ট্যারিফ নিয়ে ব্যস্ত, বাংলাদেশ নিয়ে ওরা চিন্তা করার সময় আসেনি। সম্প্রতিকালে এখন নতুন অ্যাম্বাসেডার এসেছেন, এইখানেও কিছু সেট আপের পরিবর্তন হয়েছে। এখন ট্রাম্প সাহেব আপনার বাংলাদেশের দিকে একটু নজর দেওয়ার সুযোগ আসছে। নতুন রাষ্ট্রদূত গেছেন, উনি যাওয়ার আগে কিছু স্টাডিও করেছেন। সুতরাং এরপরে যেটা সুবিধা হয়েছে, তারা এখন নজর দিতে শুরু করেছেন। আর আপনি ঠিকই বলেছেন, আমেরিকান সরকারের সবসময় এটা নীতি যে সব দলের সাথে আলাপ করার। তারা আলাপ করে দেখতেছে কোন দল তাদের জন্য তাদের ইন্টারেস্ট সার্ভ করতে পারে। তারা আওয়ামী লীগের চিনে, তারা আওয়ামী লীগের চিনে বিভিন্ন ভাবে, যে আওয়ামী লীগের সাথে তাদের ভালো মন্দ দুইটাই আছে,
কিন্তু ভালোর দিকটাই বেশি। কারণ গত কয়েক বছরে শেখ হাসিনা বিশেষ আমেরিকার সাথে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপন করেছেন। হ্যাঁ, এবং শেখ হাসিনা যেহেতু আপনার স্ট্রেট ফরওয়ার্ড পার্সন, তারা যাকে পছন্দ করে তিনি যা ভালো নয় এটা বলেও ফেলেন। তারা সম্প্রীতিকালে ইভ্যালুয়েট করেছে বিএনপিকে, যে বিএনপি মূলত চায়নাপন্থী, কাজে তার নেতারাও ইয়াং এজে চাইনিজ মনোভাবাপন্ন ছিলেন, প্রো চাইনিজ কমিউনিস্ট ছিলেন তিনারা। তারপরে তারা আবার দেখেছে যে বিএনপির মধ্যে টাকার লালসা অনেক বেশি, সুতরাং টাকা পয়সা পেলে, চাইনিজ টাকা পয়সা পেলে তাদের পর মন মগজ পরিবর্তিত হতে পারে, সুতরাং তাদের বিশ্বাসযোগ্যতা কম। আর তারা জামাতকেও দেখেছে, জামাতের সাথে তাদের নীতিগত এত পার্থক্য, সেই পার্থক্যটা মিটানো যায় কিনা এবং তাদের দিয়ে কাজ উদ্ধার হয় কিনা। আমার মনে হয় এইসব আলোচনা বিবেচনা করে তারা শেষ পর্যন্ত বুঝতে পারছে যে না, আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হলে পরে স্থিতিশীলতা থাকবে। আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে চায়নাকে কন্টেন করা। তারা মনে করে যেহেতু আওয়ামী লীগের সাথে ভারতের বড় সম্পর্ক, সুতরাং এই আওয়ামী লীগ কখনো চায়নার সাথে ততদূর ঘনিষ্ঠতা, এই অস্ত্র অত কিনবে না। আওয়ামী লীগ যেগুলো কিনেছে সেগুলো আগের সরকারে, খালেদা সরকারের নিয়ম অনুযায়ী। তবে আওয়ামী লীগ অস্ত্র কেনার ক্ষেত্রে বহুপাক্ষিক দেশ, টার্কির থেকে এনেছে, ইউকে থেকে এনেছে, ইউরোপ থেকে এনেছে। সুতরাং এখন মনে হয় এইখানে একটা আপনার মন মানসিকতার পরিবর্তন হচ্ছে, এবং আমরা আশা করি যে আগে আমরা যখন প্রথম এই আমাদের কথা বলতে ওরা বিশ্বাস করতো না, এখন বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এবং আমেরিকা সবসময় চায় গণতন্ত্র হবে ইনক্লুসিভ। ইন প্রিন্সিপল দে বিলিভ ইন ইট। এখন আমাদের দায়িত্ব হবে তাদের বুঝাতে হবে যে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল, এবং এটাকে বাদ দিলে বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না, অর্থনীতিটা তলানিতে চলে যাবে। অর্থনৈতিক আপনার রিকভারির জন্য এবং দেশের স্থিতিশীলতা আনার জন্য এবং এশিয়া স্পেসিফিক রিজিয়নেও স্থিতিশীলতা আনার জন্য আওয়ামী লীগের সবচেয়ে বড় আপনার বিশ্বাসযোগ্য দল। এইটা আমাদের এখন অনেক দায়িত্ব আমাদের তাদের এটা বুঝাতে, এবং তারাও বুঝতে শুরু করেছে। দেখেন, এই ইউনূস সাহেবের বন্ধু হচ্ছে গিয়ে আমেরিকা বন্ধু বললে ঠিক হবে না, বন্ধু বলতে হবে যে ক্লিন্টন, ওবামা আর বাইডেন সাহেব ওনার বন্ধু, ওই ক্লিন্টন পরিবারের জন্যও বন্ধু, আর ওই ডিপ স্টেটের জন্যই তিনি বন্ধু। তো ডিপ স্টেট তো সব জায়গাতেই অকাজে ব্যস্ত থাকে, নট নেসেসারি দেশের ইউএস গভর্নমেন্ট। এটা ইউএস গভর্নমেন্টটা এটা একটা বড় ধরনের এনজিও, পয়সাওয়ালা সেই জর্জ সরোজ সাহেবের প্রতিষ্ঠান। তো সেই জন্য ইউনূস সাহেব যে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু, এইটা বলা যেতে পারে যে ক্লিন্টন পরিবার, এবং সেই কারণে ওবামা এবং বাইডেনের তিনি এখন তার উল্টো দল আমেরিকাতে। আর যিনি আসছেন তিনি খুব স্পষ্টবাদী, সেই ট্রাম্প সাহেব। আর ট্রাম্প সাহেব সম্পর্কে ইউনূসের ধারণা অত্যন্ত পুয়ার, এবং তিনি সেই সম্পর্কে প্রকাশ্যে বলেছেন যে ট্রাম্প ইজ এ ডিজাস্টার। ট্রাম্পের জয়লাভ ইজ এ ব্ল্যাক ডে ইন দি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ট্রাম্প সাহেব সহজে জিনিস ভুলে না। দেখেন, আমেরিকা কিন্তু ওনাকে ভালো ভালো কথা বলেছে ইউনূস সাহেবকে, কিন্তু এক পয়সার জিনিস দেয়নি, একটা বিনিয়োগ করেনি। সেই কারণে তিনি চায়নার দিকে ঝুঁকে পড়েছেন। তিনি দেখছেন দেশটা তার চলছে না, আর যেহেতু চলছে না, চায়নার সাথে উনি আরেকটি কারণে, যে চায়না ইন্ডিয়ার শত্রু, সুতরাং চায়নাকে হাতে নিলে তিনি ইন্ডিয়ার থেকে যেগুলো পাইতেন সেগুলো চায়নার থেকে সংগ্রহ করে ফেলবেন। হয়তো ওই ধরনের তিনার মন মানসিকতা। আর ইন্ডিয়াকে জব্দ করার জন্য চায়নার সাথে উনি একটা বড় সম্পর্ক করতে চান, এবং অনেকগুলো প্রজেক্ট তাদের হাতে দিতে চান, এয়ারপোর্ট তৈরি করতে চান যাতে ইন্ডিয়ার চিকেন নেক দখল করতে পারেন। তবে ইন দ্য লং রান হি উড বি এ ফেইলিয়ার, অলরেডি ফেইলিয়ার। আপনার দেখেন, ইউনূস সাহেব আপনার খুব লোভী লোক, খুব স্বার্থপর লোক। এক এমডির চাকরি রাখার জন্য দুনিয়া তুলপাড় করেছেন, আর প্রধান উপদেষ্টার এই চাকরি উনি রাখার জন্য কি না করতে পারেন কে আল্লাহ জানে। এখন এই চাকরিটা রাখতে গেলে একটি পথ হচ্ছে গিয়ে, যদি বিএনপি জামাতের সাথে সমঝোতা করে একটা দেন দরবার করে একটা ব্যবস্থা করেন, তাহলে ওনাকে হয়তো চাকরিতে প্রেসিডেন্ট হিসেবে রাখবে। অন্যটা হচ্ছে, এরা যদি দেন দরবার
সহজ না হয়, তাহলে তার একটা পথ, সেটা হচ্ছে এই মায়ানমার রোহিঙ্গাদের দিয়ে একটা যদি প্রক্সি যুদ্ধ চালাতে পারে। কারণ তিনি দেখেছেন ইউক্রেনে জেলেনস্কি প্রক্সি যুদ্ধ শুরু করে দিনের পর দিন, বছরের পর বছর সে রাষ্ট্রপতি হয়ে আছে। সুতরাং বাংলাদেশ ভূখণ্ডে যদি কোনো প্রক্সি যুদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু তেনারা আর এই নির্বাচন সব বানচাল করে দিতে পারেন। সেটাও একটা মতলব থাকতে পারে, হু নোজ, উই ডোন্ট নো। ওনার বুদ্ধি তো, উনি খুব স্মার্ট লোক এবং সব জায়গাতে তো জালিয়াতি করে বেড়ান। সুতরাং এই সব ব্যাপারে কি করবেন এক আল্লাহ জানে, আমাদের জ্ঞানের বাইরে। তবে সুখের বিষয় হচ্ছে যে ওনাকে বিশ্ববাসী বুঝতে শুরু করেছে যে উনি কি ধরনের চালাক লোক। এইটা একটা সুখবর। তবে দুঃখের বিষয় হলো, যদি বাংলাদেশ এলাকায় কোনো প্রক্সি যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ ঠিক